আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কৃষি সমবায়ের মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়ায় দুস্থদের মাঝে সহায়তা বিতরণ। বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। সরকারের জনসমর্থন এখন শূন্যের কোঠায়, দাবি বিএনপির। ডলারের দাম বৃদ্ধিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও চাপ বাড়বে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রভাব পড়বে আমদানি ও পাওনা পরিশোধে। বাতিল হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষা ও শিক্ষকের মান বাড়ানোর পরামর্শ দিলেন গবেষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে বলে জানান তিনি। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও দুস্থদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আনিসুর রহমান সোহাগের তোলা ছবিতে টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। একদিনের ব্যক্তিগত সফরে রাজধানী থেকে সড়ক পথে গোপালগঞ্জের নিজের নির্বাচনী এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন রেহেনা, দলীয় নেতাকর্মী ও স্বজনদের সাথে নিয়ে দোয়ায় অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গিপাড়ায় নিজের জমি দুস্থদের দিয়ে শুরু করেছেন সমবায় সমিতি। এসব সুবিধাভোগীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মত বিনিময় করেন তিনি। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে সুবিধা বঞ্চিতদের মধ্যে সেলাই মেশিন, কৃষি ও শিক্ষা উপকরণ এবং নগদ অর্থ বিতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী বলেন, সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়ন করা তার সরকারের অন্যতম লক্ষ্য। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে কৃষি উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনের তাগিদও দেন তিনি। এই সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সেই উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে, তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন। প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দেশের সব শ্রেণী পেশার মানুষের উন্নয়নে তার সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বয়স্ক এবং দুস্থদের জন্য পেনশন স্কিম চালুর সাথে সাথে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকে কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে, তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে। এইভাবেই আমি শুধু বর্তমানে না, ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোপেক্ষি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছি। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে সরকার প্রধান বলেন, সেদিন সফল সৈনিক হবে আজকের যুবকরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, টঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
ইসলামিক মূল্যবোধ বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছে জেনেও আমেরিকাকে খুশি রাখতে গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়ে মুখ খুলছে না দলটি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি বলেন, পরাজয়ের ভয় থেকে জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনও বিএনপি বর্জন করছে। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন ঠেকানোর আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি আবারও সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির পালিয়ে যাওয়ার অনেক উদাহরণ রয়েছে। আমরা নাকি পালাবার পথ পাব, আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সহ একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা আবারও প্রমাণ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করছিল তখন ভারত নিরপেক্ষ ভূমিকায় ছিল বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, কোনো বিদেশি শক্তি নয়, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণের ভোট। গাজায় ইসরায়েলি হামলার বিষয়ে বিএনপির নীরবতার সমালোচনা করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল চেয়ারম্যানের সাথে লন্ডনে যখন যে শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে এত সোচ্চার, এখানে মুসলিম সেন্টিমেন্ট তারা নিয়ে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না, তখন সে বলে, তারেক রহমান, আমাদের ক্ষমতার দরকার, ক্ষমতার জন্য আমেরিকাকে দরকার, ফিলিস্তিন দিয়ে আমরা ক্ষমতা আসতে পারবো না। বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশের বিষয়ে সমালোচনার জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপির সমাবেশ মানেই রক্তপাত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর হামলা, তাই মাঠ খালি রেখে আওয়ামী লীগ ঘরে বসে থাকতে পারে না। বিএনপি সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে হত্যা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। উপর নির্যাতন। আওয়ামী লীগের জনসমর্থন শূন্যের কোঠায় তা উপজেলা নির্বাচনে প্রমাণিত হয়েছে দাবি করে বিএনপি নেতারা বলেছেন, ভারতের সহায়তায় সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তারা বলেন, আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, তাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কাঁটা তারে ঝুলছে। জেল জুলুম করে আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ার দেন বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে এই বিক্ষোভ সমাবেশ করে মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা চিন্তা করে না, নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন ডলারের মূল্য বৃদ্ধি করে সরকার মানুষকে চরম বিপদে ফেলেছে বলে দাবি করেন তারা। তাহলে আপনি সচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে, আপনার ঘনিষ্ঠ লোকদেরকে, তাদেরকে আপনি সচ্ছল করছেন। বাংলাদেশের মানুষকে তো আপনি সচ্ছল করছেন কোথায়? তারেক রহমানের দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে এই শেখ হাসিনাকে আমরা উৎখাত করব। জেল জুলুম করে সরকার পতনের আন্দোলন দমানো যাবে না দাবি করে বিএনপির নেতারা বলেন, জনতার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হুঁশিয়ারি দেন, ভারতের উপর ভর করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না, জনতার আন্দোলনে সরকারের পতন হবে। আপনার নিমন্ত্রণটা কোথায়? আপনার সরকারের নিমন্ত্রণটা কারা হাতে? মোদির হাতে। এখন যেমন কারা তারা ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে ফকিরের পুল ঘুরে আবারও দলের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চায় সরকার কোনো ধরনের বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, রাজনৈতিক দলগুলো আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সভা সমাবেশ করতে পারবে, এক্ষেত্রে নিরাপত্তা দিবে সরকার। রাজধানীর পূর্ব রাজাবাজারে বায়তুস সাকিনা জামে মসজিদে জুমার নামাজ শেষে এটিএন বাংলাকে এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, সভা সমাবেশের নামে জনদুর্ভোগ কিংবা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। কখনোই কোনো দলকে নিবৃত করি নাই, তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের গণতান্ত্রিক চর্চার থেকে আমরা কোনোদিন তাকে বিরত করি নাই। আমরা যখন নাকি কোনো রকম প্রবলেম থাকে কোনো এক জায়গায়, কোনো একটা বিশেষ কারণে, তখন তাদেরকে আমরা বলি অন্য জায়গায় যেতে কিংবা অন্য দিন করতে, কিন্তু কখনো আমরা তাদের সমাবেশ, তাদের যে রাজনৈতিক চর্চা, সেখান থেকে আমরা কোনোদিন বিরত করি না। আমাদের রাজনৈতিক দল সবাই তাদের অধিকার, তাদের সব কিছু নিয়ে তারা গণতান্ত্রিক চর্চা করবে, এইটাই এদেশের মানুষও চায়, আমরাও সেটা চাই। এবং তারা যদি বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী যা করার একটা সভ্য দেশে কতখানি তারা বিশৃঙ্খলা করতে পারবে, কতখানি ডেমনস্ট্রেশন করতে পারে, সবগুলির একটা লিমিট থাকে। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল অংশ না নেওয়ার পরও উপজেলা নির্বাচনে ভোটের হার ভালো ছিল বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফরেন সার্ভিস একাডেমিতে বৈশাখী উৎসবে অংশ নিয়ে তিনি বলেন, বিরোধীদের ভোট বর্জনের আহ্বান উপেক্ষা করেছে ভোটাররা। এ সময় মন্ত্রী আরও বলেন, যেসব দেশ বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলে, তাদের দেশেই মানবাধিকার বেশি লঙ্ঘিত হচ্ছে। বৈশাখী অনুষ্ঠানে অংশ নেন ঢাকার বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। যেভাবে ভোট বর্জনের জন্য ডাক দেওয়া হয়েছে, ভোট প্রতিহত করার জন্য ডাক দেওয়া হয়েছে এবং বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেই ক্ষেত্রে এই হার আমি মনে করি ভালো। আমি বলবো না যে এটা খুব ভালো, এটি ভালো। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সহিংসতা হয়নি, এবার অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমি আশা করি যে পরবর্তী ধাপগুলোতে ভোটের হার আরও বাড়বে। ডলারের দাম বৃদ্ধিতে জ্বালানি বিদ্যুৎ খাতে চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এতে প্রভাব পড়বে জ্বালানি আমদানি ও বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিশোধে। এছাড়া জ্বালানি আমদানির পর্যাপ্ত অর্থ পেলে গরমেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। বুধবার ডলারের দাম 110 টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 117 টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণে ডলারের দামের এই বড় পরিবর্তনে রপ্তানি খাত সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। তবে চাপ বাড়বে আমদানি খাতে। অর্থনীতির লাইফলাইন বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন অনেকটাই আমদানি নির্ভর। তাই ডলারের দাম বৃদ্ধির ফলে এ খাত বড় ধরনের চাপে পড়বে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমি মনে করি যে খুবই চাপ সৃষ্টি করবে। যারা এখন তেল কেনার জন্য আগে এলসি করে ফেলছে 110 টাকার হিসাবে, তাদেরটা গিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে 117 টাকা। এখন তো নির্ধারিত হয়েছে ডলার, উপায় নাই, সেই জায়গাটা আমাদের ব্যবস্থা করতে হবে। খরচ আমাদের বেশি পড়বে। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া জমেছে 33,000 কোটি টাকার বেশি, যার পুরোটাই ডলারে পরিশোধ করতে হবে। এছাড়া নিয়মিত অন্যান্য ব্যয় মেটাতেও নির্ভর করতে হয় ডলারের উপর। এসব বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। ইনভেস্টমেন্টে আমাদের একটা আইন আছে, তার সম্পূর্ণ পরিমাণ তার খরচের টাকা সে রিপ্যাট্রিয়েট করতে পারবে, ইভেন কি তার লাভের অংশ রিপ্যাট্রিয়েট করতে পারবে। এটা আমাদের ইনভেস্টমেন্টের লয়েই আমাদের বলা আছে। তো সেই সুযোগ তো আমাদের দিতে হচ্ছে তাদেরকে, নাহলে তো তারা ইনভেস্টমেন্ট করবে না কেউ বিদেশ থেকে। সো একটা মাত্র কারেন্সি যেটাকে আমরা ধরে পেমেন্ট যেহেতু দিব, সেই কারেন্সিকে ধরে তোমরা আমাকে বাংলায় পেমেন্ট করবে। তো সে কারণে আমরা ইন্ডেক্স ধরে, ডলারকে ইন্ডেক্স ধরে আমরা পেমেন্ট করি। আমাদের মেইন যুক্তি হলো বকেয়া পেমেন্ট করা, এটা হলো বড় বিষয়। ডলারের দাম 1 লাফে 6.36% বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। টাকার অবমূল্যায়নে বাড়তি রাজস্বের সাথে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় সমন্বয় করা গেলে সাধারণ মানুষের উপর চাপ কম পড়তে পারে বলেও মনে করেন তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। আগামীতে বিসিএস এর আদালতে শিক্ষক নিয়োগ দিতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিআরসি এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম। শিক্ষা গবেষকরা বলছে, শুধু নিয়োগ পদ্ধতির পরিবর্তন করলেই হবে না, শিক্ষা এবং শিক্ষকদের মানও বাড়াতে হবে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। দুর্নীতি বন্ধ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে 2005 সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি গঠন করে সরকার। তাদের অধীনে গত 20 বছরে 18টি নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছেন 2 কোটির বেশি চাকরি প্রত্যাশী, কিন্তু নিয়োগ পেয়েছেন মাত্র 1.25 লাখের মতো। নিবন্ধনে উত্তীর্ণ হয়েও চাকরি পাননি অনেকেই। বছরের পর বছর ধরে চলছে আন্দোলন, মামলা, মোকদ্দমা। তাই এ পদ্ধতি বাতিল করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীতে বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হবে। এজন্য পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি কমিশন গঠন করা হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেভাবে পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়া সুপারিশ করেন, আমাদের সুপারিশের বাইরে আমাদের সুপারিশটা নিয়োগ হিসেবে হয়। তো আমাদের জন্য আইন হলে যে জিনিসটা হবে, আমাদের আর সার্টিফিকেট ইস্যুর বিষয় থাকবে না, তখন বয়স এবং 35 বছর বা 3 বছর এই বিষয়গুলো ওইখানে ম্যাটার করবে না। আমরা একটা ড্রাফট আইন প্রণয়ন করেছি এবং ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এটি মাননীয় মন্ত্রী স্বাক্ষর হয়ে পরবর্তীতে ক্যাবিনেটে উঠবে এটা। তো এই আইনটা হলে যে অ্যানোমালিগুলো ছিল, আমি বিশ্বাস করি যে এই সমস্যাগুলো যেগুলো সৃষ্টি হয়েছে সেই জিনিসগুলো থাকবে বলে আমি মনে করি না। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি এই পেশায় সুযোগ সুবিধা ও মর্যাদা বাড়ানোর পরামর্শ গবেষকদের। শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত, স্বচ্ছ, তারপরে আপনার মেধাভিত্তিক এবং দলমত নির্বিশেষে যোগ্যতম প্রার্থীকে যদি বিদ্যালয়গুলোতে নিয়োগের নিশ্চয়তা না দেওয়া যায়, তাহলে কিন্তু যে প্রক্রিয়াই হোক, সেটা বিসিএস হোক, সেটা এনটিআরসি এর চলমান প্রক্রিয়াই হোক, তাহলেও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত পরিবর্তন আনাটা কিন্তু দুরূহ। মেধাবী শিক্ষার্থীদেরকে যদি শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে চাই, অবশ্যই শিক্ষকতা পেশার যে বর্তমান যে সীমাবদ্ধতাগুলো, যে বাস্তবতাগুলো, সেগুলোকে সমাধান করতে হবে। নতুন ক্যারিকুলামের ভালো ফল পেতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের শিক্ষা ব্যবস্থায় একটি মহল ইসলামী কৃষ্টি কালচার একেবারে মুছে ফেলার ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। রাজধানীর সেগুনবাগিচায় গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। এবছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পর থেকেই চলে নানা আলোচনা সমালোচনা। দাবি ওঠে পাঠ্য বই সংশোধনের। সরকার এসব বইয়ের ভুল চিহ্নিত করতে নানা উদ্যোগ নিলেও এই পাঠ্যক্রম ইসলাম থেকে শিশু কিশোরদের দূরে সরিয়ে দিচ্ছে বলে দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় শিক্ষক ফোরামের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নতুন পাঠ্যপুস্তকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখতে গোল টেবিল বৈঠক করে জাতীয় শিক্ষক ফোরাম। বৈঠকে নতুন পাঠ্যপুস্তক সংশোধনে 10 দফা দাবি তুলে ধরেন সংস্থাটির নেতারা। ও সংস্কৃতির মাধ্যমে একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায়, একটা হিন্দু জাতিকে মুসলিম বানানো যায়। ওই মৌলবীদের, ওই পেটখোর মৌলবী, ওদেরকে চিনে রাখুন। ওরা আবুল ফজল ফৈজি, যারা শরীফার মধ্যে কোনো কিছু দেখে না, ওরাই আবুল ফজল ফৈজি, ওদের চেহারা উন্মোচন করেন, ওদের টুপি খুলে ফেলেন, ওদের জুব্বা নামিয়ে ফেলেন হাত থেকে। এর আগে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় মুসলিম দেশগুলোর নেতাদের নীরবতার কারণে প্রতিনিয়ত ফিলিস্তিনে এমন বর্বর হামলা চালানো হচ্ছে বলে দাবি করেন দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম। বাংলাদেশ সরকার একটা দাবি জানাতে চাই, আসলে আপনি সৈন্য পাঠান বাংলাদেশের বিষয়ে, গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায়, আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান, এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে। বাংলাদেশে ইসরায়েলের কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। পরে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে আগামী 17 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।
উপজেলা নির্বাচনে নজিরবিহীন কম ভোট পড়ার ঘটনায় প্রমাণ হয় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এমন দাবি করে গণতন্ত্র মঞ্চ ও বিএনপি নেতারা বলেন জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতাসীন দল ও নির্বাচন কমিশন। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে, সরকারের দুর্নীতি লুটপাটই এর জন্য দায়ী বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মতো ধর্মীয় সম্প্রীতির দেশ বিশ্বে আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকেশ্বরী মন্দিরে গরিব অসহায়দের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিত্যপণ্যের চড়া দামে বাজার থেকে নাকাল হয়ে ফিরছেন সাধারণ মানুষ। কেজিতে 40 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি করছে 120 টাকায়। আরও এক দফা বেড়েছে পেঁপে, রসুন ও পেঁয়াজের দাম। দু একটি বাদে কোনো সবজি 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না। এদিকে সপ্তাহের ব্যবধানে ডিম ডজনে বেড়েছে 20 টাকা ও ব্রয়লার মুরগিও কেজিতে 10 টাকা বেড়ে 210 টাকায় বিক্রি হচ্ছে। মুশফিকুর রহমানের রিপোর্ট। খুব চাপে পড়ে যাচ্ছে, আয় তো বাড়তেছে না, ইনকাম বাড়তেছে না, কিন্তু প্রতিটা জিনিসের দাম বাড়তি, মিলে না, বাজেট মিলে না। লম্বা লিস্ট নিয়ে বাজারে এলেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমলেও কোনোভাবেই কমছে না বাজারের গরম। প্রায় প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। হুট করে লাফিয়ে বাড়া পেঁপের দাম আরও 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। কয়েকদিনের বৃষ্টিতে ঝাল আরও বেড়ে গেছে কাঁচামরিচের। 80 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। কাঁচা কলা 40 টাকা, 20 টাকা কলা 40 আলি, আর কাঁচা পেঁপে 80 টাকা কেজি। ডিমের দাম বাড়তি, তরকারির দাম বাড়তি, সবকিছু। কাঁচামরিচ কিনলাম আজকে 140 টাকা কেজি। কমার নাম নেই কোনো ধরনের সবজির দাম। আলু, পেঁয়াজ, রসুনে বাজার সয়লাভ। তবুও এসব পণ্যের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত। আলু তো ছাড়ে না, এত দাম আটকাই রাখছে। মনে করেন একজনে 20,000 বস্তা আলু রাখছে, মনে করেন 2-3 জনের নামে। যদি ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে আসে তাহলে হয়তো বা দেশি পেঁয়াজের বাজারটা কমবে। মাল আমদানি কম হইতেছে আর বড় বড় পার্টিরা স্টক করতেছে মাল, এই কারণে মাল শর্ট হয়ে গেছে। এদিকে দাম বাড়ার প্রতিযোগিতায় ধারাবাহিকতা বজায় রয়েছে ডিম ও ব্রয়লার মুরগির বাজারে। হ্যাঁ, লালটা এখন 140 টাকা করে ডজন আর সাদা 130 টাকা করে। গত সপ্তাহ থেকে 20 টাকা করে বাড়ছে ডজনে। এছাড়া মশলার দাম কিছুটা বাড়লেও আগের মতোই আছে তেলের বাজার। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নকল পণ্য সারা দেশে ছড়িয়ে পড়ায় ভোক্তারা বেশি বিপদে পড়েছে বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর টিসিবি ভবনে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত সম্মেলনে তিনি বলেন, সবাই সচেতন না হলে সরকারের শুধু এক অধিদপ্তরের পক্ষে মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোথাও অনিয়ম দেখলেই অভিযোগ জানানোর তাগিদ দেয় সংস্থাটি। এবার পার্টিক্স খেলার খবর। অবিশ্বাস্য ব্যাটিং ধসে মিরপুরে সিরিজের চতুর্থ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে 144 রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস। যদিও লিটন দাসের পরিবর্তে ওপেনিংয়ে ফিরেই দুর্দান্ত ব্যাটিং করেন সৌম্য সরকার। তানজিদ হাসান তামিমের সাথে পাওয়ার প্লের 6 ওভারে যোগ করেন 57 রান। এটি সিরিজের প্রথম 6 ওভারে টাইগারদের সর্বোচ্চ রান। এরপর সিরিজে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। 11 ওভারে দুজনে যোগ করেন 100 রান। 101 রানের জুটি গড়ে 37 বলে ব্যক্তিগত 52 রানে আউট হন তামিম। 34 বলে 41 রানে থামে সৌম্যর ইনিংস। এরপর 12 রানে 6 উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত রান তুলতে পারেনি শান্তর দল।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বাংলাদেশ পুলিশের সাথে 1-1 গোলে ড্র করে পয়েন্ট হারালো আবাহনী লিমিটেড। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকে ধানমন্ডির ক্লাবটি। তারই ধারাবাহিকতায় কর্নেলিয়াসের গোলে এগিয়ে যায় আকাশী জার্সিধারীরা। আরেকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পান এই স্ট্রাইকার, কিন্তু সহজ সুযোগ নষ্ট করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি পুলিশের MS বাবলু, যদিও গোল পেতে অপেক্ষা করতে হয়নি তাদের। বাবলু শট গোলরক্ষক সোহেলের হাত ফসকে জালে জড়ায়, তাতেই 1 পয়েন্ট নিশ্চিত হয় পুলিশের। 22 পয়েন্ট নিয়ে লিগের 4-এ আছে তারা, 26 পয়েন্ট নিয়ে 3-এ আবাহনী। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। কৃষি সমবায়ের মাধ্যমে দারিদ্র্য ঘুচিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়ায় দুস্থদের মাঝে সহায়তা বিতরণ। বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পায়তারা চালাচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের। সরকারের জনসমর্থন এখন শূন্যের কোঠায়, দাবি বিএনপির। ডলারের দাম বৃদ্ধিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও চাপ বাড়বে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রভাব পড়বে আমদানি ও পাওনা পরিশোধে। বাতিল হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া। শিক্ষা এবং শিক্ষকের মান বাড়ানোর পরামর্শ দিলেন গবেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।